আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আপনাদের নির্বাচিত সংসদ সদস্য সময় দিয়েছেন, আজকের অনুষ্ঠানে আপনাদের কথা ধৈর্য ধরে শুনছেন, তাই আমরাও অত্যন্ত আনন্দিত। প্রথমেই বলতে হয়, বিগত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের তৎকালীন প্রেক্ষাপটে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা সহ অন্যান্য জেলায় আমাদের বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের অত্যন্ত সুদক্ষ তৎপরতায় আন্তরিক প্রচেষ্টার কারণে এবং সেই সম্প্রীতির কারণে আমাদের সিলেট জেলায় উল্লেখযোগ্য বড়জোরের কোনো সাম্প্রদায়িক ঘটনা সংঘটিত হয় নাই। বিশ্বনাথের কথা তো আমার ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন। তার জন্য ৫ আগস্ট পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে বিগত সময়গুলিতে ধর্মীয় সংখ্যালঘুদের পাশে রাজনৈতিক দলগুলোর অবস্থান নেওয়ার জন্য এবং শক্ত ভূমিকা নেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাধীনতার ৫০-৫৪ বছর পরে এসে আমাদেরকে বলতে হয়, আমি আমার সম অধিকার পাইনি, আমি আমার সম মর্যাদা পাইনি। দাবির মধ্যে তো আমাদের এইটুকুই, আমরা চাই সম অধিকার সম মর্যাদা। সেটা এখন আমরা পাইনি, স্বাধীনতার পরেও পাইনি। ৭৩ ইংরেজি নভেম্বর মাসে যখন মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করলেন, তখন কিন্তু আইনমন্ত্রী মনোরঞ্জন বাবু বলেছিলেন যে লিডার, এখনই আপনি হিন্দু ফাউন্ডেশন, খ্রিস্টান ফাউন্ডেশন, বৌদ্ধ ফাউন্ডেশন ডিক্লেয়ার দেন। উনি বলছিলেন মনোরঞ্জন ওটা পরে হবে, সেই পরে যে কবে আসবে সেটা কিন্তু আমরা ধর্মীয় সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা আজ পর্যন্ত বুঝতে পারিনি যে সেটা কবে আসবে। ৫ আগস্টের পরে অবস্থার দৃষ্টিতে যখন দেশ টলটলায়মান অবস্থা, আবার আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পর হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, অনেক কিছু ঘটলো। হ্যাঁ, সিলেট সেটা ভিন্ন জিনিস। সিলেটে আমাদের সহ অবস্থান, ধর্মীয়ভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, সব দিক থেকে আমাদের একটা সহ অবস্থান থাকার জন্য সিলেটে কিছু হয়নি। কিন্তু সিলেটকে বাদ দিলে সিলেটের বাইরে জেলাগুলোতে যা ঘটলো সেগুলো তো আমরা বাদ দিতে পারি না। আমাদের মনে রক্তক্ষরণ হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি রাজনৈতিক সংগঠন, আপনারা জানেন। আমরা বিশেষত বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এই দেশে বেঁচে থাকার জন্য আমরা কাজ করি। আমাদের দাবি দেওয়া রাষ্ট্রযন্ত্র, সরকার, প্রশাসনের কাছে বিভিন্ন সময়, রাজনৈতিক দল সকলের কাছে আমরা উপস্থাপন করি। এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেরই দেশ। আমরা সকলে একে অন্যের সাথে সুখ দুঃখ ভাগ করে আমরা এই দেশে বেঁচে থাকতে চাই। মধ্যে মধ্যে আমরা কি দেখতে পাই, কিছু কিছু দুষ্কৃতিকারী, সমাজে বিভিন্ন সময় দুষ্কৃতিকারীরা থাকে, আমরা এদেরকে মিসক্রিয়েট বলি। সেই দুষ্কৃতিকারীরা সমাজকে তথা দেশকে আনস্টেবল করার লক্ষ্যে কিছু কিছু কুকর্ম করে থাকে। সেই কুকর্ম যাতে দেশে না হয় সেই জন্য দেশের সরকার এবং প্রশাসন আমাদের একটা দাবি থাকে। আমরা সনাতনী সমাজরা এই দেশে সংখ্যা এখন, এই জন্য আমরা বলি সংখ্যালঘু, আর মোটাটাকে আমরা বলি ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে বললাম দুষ্কৃতিকারীরা কিছু কিছু কুকর্ম করে থাকে, সেই কুকর্মের দায়ভার আমাদের বাংলাদেশের সরকার, রাষ্ট্রযন্ত্র সহ সুশীল সমাজ এবং
বিভিন্ন রাজনৈতিক দলকে বর করতে হয়। আমরা চাই এই দেশ আমাদের 14 পুরুষের সকলে মিলে এই দেশে আমরা ভালোভাবে বসবাস করি। পূজা উদ্যাপন পরিষদের আমাদের দাবি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, আমাদের অন্যতম দাবি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা, সংখ্যালঘু কমিশন গঠন করা, দুর্গাপূজায় 5 দিনের দুর্গাপূজায় আমরা 4 দিনের ছুটি ঘোষণা করা, পাশাপাশি দেবত্ব সম্পত্তি সংরক্ষণে বাংলাদেশে কোনো আইন নাই। দীর্ঘদিন ধরে আমরা এই দাবিগুলো করে আসছি, কিন্তু আমরা শোনাতে পারি না। আমরা দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইনগুলো চাই। আরেকটা জিনিস আমরা সকলেই জানেন যে অর্পিত সম্পত্তি, আপনারা অনেকেই জানেন যে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এই বিশ্বনাথেও অনেক অর্পিত সম্পত্তি ছিল, অনেক মানুষ হয়তো ফিরত পেয়েছেন। আবার ইদানিং যেটা শোনা যাচ্ছে যে মামলা মোকদ্দমায় আমরা রায় পেয়েছি, কিন্তু আমাদের আমলাতান্ত্রিক প্রশাসনিক জটিলতায় তাদের বাঁকানি হচ্ছে। এইগুলো থেকে আমরা নিষ্কৃতি চাই। বাংলাদেশের নাগরিক আপনারা কেন বলতে পারেন না যে আমরা বাংলাদেশের নাগরিক? আপনারা সংখ্যালঘু নয়, আপনারা ধর্ম আপনাদের আলাদা। বাংলাদেশে 4টি ধর্মের লোক বসবাস করে, সেখানে একটা ধর্মে আপনার সেটা তো আপনার স্বাধীনতা, আপনি কোন ধর্ম করবেন সে ধর্মীয় স্বাধীনতা, সেই স্বাধীনতা সেই ধর্মের কারণে আপনারা কিন্তু বাংলাদেশের নাগরিক থেকে আলাদা হতে পারেন না। আপনারা বাংলাদেশে একজন সাধারণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ সংখ্যায় বেশি হিসাবে, যেমন আমি একজন নাগরিক, আমার যতগুলো অধিকার আছে মৌলিক অধিকার, আপনারও কিন্তু ততগুলোই মৌলিক অধিকার আছে। এখন কেন সংখ্যালঘু? এখন কথা হলো যে অতীতের যে চর্চাগুলো আমরা দেখে এসেছি বিভিন্ন সময়, কোন একটি বিশেষ দল যারা ক্ষমতা থেকে ফ্যাসিস্ট, যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, তারা সবসময় মনে করত যে হিন্দু ধর্ম যারা করে তারা সব তাদের অনুসারী, সেটা কিন্তু তারা মনে করত, কিন্তু তারা কিন্তু সেটা ধারণ করত না। যদি ধারণ করত তাহলে আজকে আপনারা যে 8টা দাবি আমার সামনে উপস্থাপন করেছেন, সেই দাবি আপনাদের উপস্থাপন করা লাগতো না। সেই দাবিগুলো তারা কিন্তু আপনাদের পূরণ করে দিত। তাহলে কি হলো? আপনাদেরকে তারা তাদের সুবিধা মতো ব্যবহার করেছে, তাদের বলে সুবিধা মতো ব্যবহার করেছে, এবং আপনারা ব্যবহৃত হয়েছেন। বলেছে যে আপনার ধর্ম ঠিক আছে, কিন্তু রাজনৈতিক ধর্ম যেমন আপনার চয়েস, আপনার স্বাধীনতা, রাজনীতিটাও আপনার স্বাধীনতা। আপনি কোন রাজনীতি বা কোন মতাদর্শের রাজনীতি করবেন সেটাও আপনার স্বাধীনতা। এখন মনে করেন আপনাদের মধ্যে অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু আবার কেউ কেউ ছিল। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু এই আওয়ামী লীগের পাওয়ারে মানুষকে মানুষ বলে মনে করে নাই। আমাদের বহু নেতাকর্মীর উপরেও কিন্তু তারা অত্যাচার করছে, বাজে কথা বলেছে, বাজে ব্যবহার করেছে। তাহলে আজকে যদি তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, তাহলে আপনি কি বলবেন যে সে সংখ্যালঘুর কারণে তাকে সংখ্যালঘুর কারণে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে? এটা কিন্তু বলতে পারেন না। কারণ হচ্ছে যে বিচার হবে কর্মের উপর, মানুষ যেরকম কর্ম করবে সেটার উপর তার বিচার হবে, আমরা সেটাতে বিশ্বাস করি। আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নাম ঘোষণা করছি আমাদের যুব নেতা একটি সাংগঠনিক দিক দিয়ে সুমন দেব। যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকে এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছে, সময় এবং আর্থিক তাকে আমরা 2018 সালে যখন সম্মেলন হয় তখন আমরা সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশ্বনাথের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা তাকে অনুরোধ করেছিলাম। তখনও সে বলেছে যে না, আমি সাধারণ সম্পাদক হন, আমি আপনাদের সাথে থাকবো, আমি কাজের মানুষ, কাজ করি। সে আমার গ্রামের ছেলে, আমার সম্পর্কে ভাতিজা। এবারও তার নাম প্রস্তাব হয়েছে
অক্লান্ত পরিশ্রমে আজকের যে সম্মেলন, যে কয়জন পরিশ্রম করে আজকের এই সম্মেলন সফল করেছে, এর মধ্যে একজন সকলের স্নেহাশীষ এবং শ্রদ্ধেয়, আমার আগেই তো বললাম যে আমার ভাতিজা কাজল মালাকার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমাদের সকলের প্রিয়, সে বিভিন্নভাবে আমাদের বিশ্বনাথ উপজেলা তথা সিলেট জেলার অক্লান্ত পরিশ্রম করেছে এবং একসময় আমাদের ছাত্র যুব ঐক্য পরিষদের বিশ্বনাথের সে সদস্য সচিব ছিল এবং এই বিশ্ব যুবককে কিভাবে সংগঠিত করা যায় অক্লান্ত পরিশ্রম করেছে। পরে আজকে সে বিশিষ্ট রাজনীতিবিদ, সে একটি রাজনৈতিক দলের বড় পদে আছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আগামীতে যাতে সে আরো উজ্জ্বল তার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয় তার শুভ কামনা করি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে গোবিন্দ মালাকার। সাধারণ সম্পাদক হিসাবে আমার আরেক যুব নেতা, দীর্ঘদিন ধরে সে এই সনাতনী সম্প্রদায়ের কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে সে সবসময় সাথে আছে, আমাদের সকলের প্রিয় খানুরঞ্জন দেব। সকলের মতামতের ভিত্তিতে সাধারণ সম্পাদক হিসাবে নাম প্রস্তাব 13 জনের ঐক্যমতের ভিত্তিতে সে নির্বাচিত হয়েছে। সভাপতি হিসাবে আমাদের সকলের শ্রদ্ধা এবং দীর্ঘদিন ধরে এই সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে সকলকে সাথে নিয়ে আমাদের সকলের শ্রদ্ধেয় সুনীল কান্তি দেবদয় সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয়। এখন আমরা এই হাউজে আপনাদের কাছে নাম আমরা প্রস্তাব সাবজেক্ট কমিটির পক্ষ থেকে আমি উপস্থাপন করলাম। এখন সবাই যদি আমরা একমত হই যে সবাই হাততালি দিয়ে তাদেরকে